আর নিজের তিনটে কঠিন সিদ্ধান্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা মন্তব্য এবং সর্বশেষ বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের একটি ইন্টারভিউ, এই তিনটি কারণে বঙ্গ রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী, যিনি আবার তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ, তাকে নিয়ে। আগে প্রশ্নটা উঠছিল, এবারের লোকসভা নির্বাচনে শেষ অবধি লড়াই করবেন তো দেব? তারপর প্রশ্নটা উঠছিল, তৃণমূলে থাকবেন তো শেষ পর্যন্ত দেব? আর প্রশ্নটা এখন ফাইনালি কোথায় দাঁড়িয়েছে জানেন? এবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কেন এই প্রশ্নটা উঠছে? তাতে বিজেপিরই বা কী লাভ? তাতে দেবেরই কী লাভ? আর সত্যি এর কোনো সম্ভাবনা আছে? কতখানি বিপাকে পড়বে এমন একটি ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস? তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব, তার সমস্ত জায়গাটা ব্যাখ্যা করার চেষ্টা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই রবিবারের বাজার হঠাৎ করে একটা সিদ্ধান্ত, একটা খবর সামনে আসে, আর সেই নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায়। খবরটি কি? খবরটি হচ্ছে অভিনেতা দেব দীপক অধিকারী, ঘাটালের যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি হঠাৎ করেই কালকে 3টি সরকারি পদ থেকে পদত্যাগ করেন এবং সেই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেও পদত্যাগের কারণ তিনি কিছু জানাননি। এই নিয়ে সংবাদ মাধ্যম তাকে যোগাযোগ করলে তিনি মুখ খোলেননি এবং তারপর থেকেই বিভিন্ন জল্পনা হতে শুরু করে। কি 3টি পদ ছিল? রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, সেখানে তিনি সদস্য ছিলেন, সেইখান থেকে তিনি পদত্যাগ করেছেন। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতি ছিল, সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, এই পদ থেকেও কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং তার কোনো কারণ জানাননি তিনি। শুধু কোনো কারণ জানানোই নয়, এই নিয়ে সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলে খুব স্বাভাবিকভাবে জানতে চাইলেও তিনি কোনো রকম উত্তর দেননি। জল্পনাটা এমন কিছু বেশি হতো না। দেব তার রাজনীতিবিদ হিসেবে এই বাংলায় কতখানি ইম্প্যাক্ট রয়েছে, তিনি সেলিব্রিটি মানুষ, অভিনেতা হতে পারেন, এই সমস্ত কিছু ঠিক ছিল। কিন্তু কোথায় গিয়ে খটকাটা বেঁধেছে এবং কোথা থেকে ঝড়টা বাড়তে শুরু করেছে শুনবেন। সেটা হচ্ছে গতকাল বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুরের যিনি বিধায়ক রয়েছেন, আমাদের বিধানসভার যিনি স্পিকার, তার সেখানে একটি অনুষ্ঠান ছিল। সেখানে বিমান বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, উপস্থিত ছিলেন 2 মন্ত্রী, শশী পাঁজা এবং অরূপ বিশ্বাস। এই দুজনই কার্যত এখন তৃণমূল কংগ্রেসের মুশকিল আসান। তৃণমূল যখনই গাড্ডায় পড়ে, একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে, সেটাকে যদি পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়, অরূপ বিশ্বাস সেখানে ছুটে যান। আর সেটা যদি সংবাদ মাধ্যমের সামনে হ্যান্ডেল করতে হয়, সেখানে শশী পাঁজাকে এগিয়ে দেওয়া হয়। তারা তাদের মতো যুক্তি খাড়া করে, সেটা মানুষ হাসুক কাঁদুক যা খুশি করুক, তারা তৃণমূলকে ডিফেন্ড করার চেষ্টা করেন। ফলে এই বলিয়ে কইয়ে 3 জন সেখানে ছিলেন। কিন্তু এই নিয়ে শশী পাঁজাকে যখন প্রশ্ন করা হয়, তিনি উত্তর দেন যে এই ব্যাপারে আমার ঠিক জানা নেই। অরূপ বিশ্বাস এই নিয়ে মুখ খুলতে চাননি। বিমান বন্দ্যোপাধ্যায়ও মুখে কুলু পেঁধে রেখেছেন। ফলে তিনজন হেভিওয়েট নেতা দীপক অধিকারী দেবের এই অ্যাক্টিভিটি নিয়ে কোনো প্রশ্ন করতে পারছেন না, কোনো উত্তর দিতে পারছেন না। সন্দেহ বাড়ছিল। এরপর সন্ধ্যের দিকে সেখানে কার্যত আগুনটা লাগিয়ে দেন শুভেন্দু অধিকারী, এই রাজ্যের বিরোধী দলনেতা। মানে আগুন লাগিয়ে দেন ইন দ্য সেন্স, রাজনৈতিক যে জল্পনা সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলছি। যখন তাকে প্রশ্ন করা হয়, দেবের মতো একটি ছেলে, একজন অভিনেতা, একজন সেলিব্রিটি, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করেন, সেই দেব আজকে হঠাৎ করে 3টে কমিটি থেকে পদত্যাগ করলেন। শুভেন্দু অধিকারী ছোট্ট করে শুধু একটি জবাব দেন, এবার তো সাংসদ পদ থেকেও পদত্যাগ করবেন। আর তারপর থেকেই জল্পনার ফানুসটা হু হু করে উঠতে থাকে। কেন এই জল্পনা? কেন এটা ইম্প্যাক্টফুল ঘটনা? কেন এটা বঙ্গ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে? সেই সমস্তটা আলোচনা করব। দেখুন, এই দেব যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার ইঙ্গিত কিন্তু দীর্ঘদিন ধরে আসছিল। 2019 সাল যখন এই রাজ্যে টান উত্তেজনায় ভোট পর্ব চলছে, বিজেপি তৃণমূল কে এগিয়ে যাবে কে পিছিয়ে থাকবে, এই নিয়ে যখন একটা অবস্থা, এবং বিজেপির পক্ষে কোনো কথা বলা তৃণমূল কংগ্রেসের কারোর পক্ষে কার্যত পাপের শামিল, সেই জায়গায় দেবের কি কমেন্ট ছিল জানেন? বিজেপিকে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দিয়েছে, তারা কেউ অস্পৃশ্য নয়। এবং সেই জায়গা থেকেই জল্পনা হতে শুরু করে, দেব হয়তো শারীরিকভাবে তৃণমূল আছে, কিন্তু মানসিকভাবে কি তিনি বিজেপির দিকে চলে গেছেন? সেই ঝড় যখন থামেনি, সেই অবস্থাতেই একটা অদ্ভুত জিনিস বাংলা দেখে। সেই জিনিসটা হলো নরেন্দ্র মোদীর প্রশংসা করা। কোনো তৃণমূল নেতা দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন, মানে অদ্ভুতের থেকেও অদ্ভুত ঘটনা এটা।
কেননা সেই ঘটনা বললে, সেই রকম কোনো কমেন্ট করলে চাকরিটি নট হয়ে যাবে, তার পরের দিন থেকে আর তৃণমূলের দরজা খুলবে না। কিন্তু দেবের এসবে কিচ্ছু এসে যায় না, দেবের এসবে কিছু এসে যায় না। কেননা দেব খুব ভালো করে জানেন তাকে তৃণমূলের দরকার, তার ওই সেলিব্রিটি ফিগারটা তৃণমূলের দরকার, তার যে স্বচ্ছ মুখটা রয়েছে, তার যে ভালো ছেলে ইমেজটা রয়েছে, এইটা তৃণমূলের দরকার। তৃণমূল না করলেও তার ভাত জুটবে না, এরকম ছেলে তিনি নন। তিনি মেরে খাওয়া করে খাওয়ার ছেলে নন। ফলে তৃণমূল যদি বলে যে তাকে ভোটে লড়তে হবে না, তিনি বেঁচে যান। আর এর থেকেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটান রিসেন্টলি, সেটা হচ্ছে যখন রাজ্যপালকে পদ্মপাল বলা তৃণমূল অভ্যাসে পরিণত করে ফেলেছে সেই জগদীপ ধনকরের আমল থেকে। জগদীপ ধনকরকে কী না কি বলে যাচ্ছে, আর সেই জগদীপ ধনকরের সঙ্গে যখন দেবের দেখা হচ্ছে তিনি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করছেন। ফলে ইঙ্গিতটা স্পষ্ট ছিল যে তৃণমূলে হয়তো আছেন সাংসদ হিসেবে, কিন্তু তৃণমূলে তিনি কমফোর্টেবল নয়। তৃণমূলের নীতি আদর্শ যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালি নীতি আদর্শ বলা যায় না, আর সেই কুৎসিত রাজনীতির মধ্যে তিনি থাকতে চান না। এর মাঝখানেই তিনি 2022 বোধহয় খুব সম্ভবত কোনো একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন এবং সেখানে স্পষ্ট করে দেন যদি সম্ভব হয় তিনি 2024-এর নির্বাচনটা আর লড়তে চান না। সেইখান থেকেই একটা সূত্রপাত হচ্ছিল। তৃণমূলও প্রথমে খুব একটা পাত্তা দেয়নি, তাদের তো মনের মধ্যে আছেই যে আমাদের দলে তো একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট। কে কোথাকার দেব লড়লো কি লড়লো না তাতে কি এসে গেল? ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, ঘাসফুলের প্রতীক থাকবে, কাটা কলা গাছকে দাঁড় করিয়ে দিল, ড্যাং ড্যাং করে জিতবে। কিন্তু দিন যত গড়িয়েছে, জল যত গড়িয়েছে, তৃণমূলের বাকিদের কথা ছেড়ে দিন, খোদ তৃণমূল নেত্রী বুঝে গেছেন যে হাওয়া যথেষ্ট খারাপ রয়েছে। দলের একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছে এবং যতই তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হোক, মানুষ আর অত বোকা নেই, মানুষের কাছে সেটা গুলোচ্ছে না। বরং এগুলো যে সংগঠিত অপরাধ এবং যারা জেলে গেছে তারা সব চুনোপুঁটি। এর থেকেও বড় বড় রাঘব বোয়াল শাসক দলে ঘোরাফেরা করছে। ফলে পুরো দলটাই যে চোরের দল, এরকম একটা মানুষের মধ্যে ক্রমশ হাওয়া জোরালো হচ্ছে। সেই জন্য দেখবেন প্রত্যেক জায়গা থেকে চিৎকার করে করে তৃণমূল নেত্রী বলে আমাদের সবাই চোর নয়, আমাদের সবাইকে চোর বলবেন না, একটা দুটো খারাপ কেউ হতে পারে, সেটাও সিপিএমের চক্রান্ত, গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এটা যে মানুষের মনে গেঁথে যাচ্ছে সেটা তিনি বাইরে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে বুঝছেন, আর সেই জন্য চিৎকার করে আপ্রাণভাবে সেটাকে বলার চেষ্টা করছেন। কিন্তু তাতেও কিছু হবার কিছু নেই, কেননা নতুন যাকে দেখছে মানুষ তারা বলছে আগের চোরের ব্যাসটা খেয়ে উঠে গেছে, এগুলো সব নতুন চোর ইমপ্লিমেন্ট হচ্ছে। আর সেইখানে দেবের মতো স্বচ্ছ মুখের খুব দরকার, এই রকম মুখোশের খুব দরকার, যাকে সামনে রেখে পিছনে এই যা করছো তোমরা দুষ্টু ভাইয়েরা নিজেদের মতো কাজ করে যাও। সেই জন্য সাম্প্রতিক ওই পশ্চিম মেদিনীপুর নিয়ে যখন বৈঠক হয়েছে, সেখানে দেবকে পাশে বসিয়ে এতদিন যারা দেবের ওখানে জিনা হারাম করে ছেড়ে দিয়েছিল রাজনৈতিকভাবে, তাদেরকে তুলোধনা করেছিলেন এবং বলেছিলেন দেবের পাশেই থাকতে হবে। ইঙ্গিতটা দিয়েছিলেন যে দেবই বোধহয় সেখান থেকে প্রার্থী হচ্ছে, এবং সেখান থেকে দেবেরও একটা বক্তব্য পাওয়া গিয়েছিল, দল চাইলে, দলনেত্রী চাইলে তিনি আবার ভেবে দেখবেন। ফলে মনেই হচ্ছিল যে আবার তৃণমূল কংগ্রেস তাকে সেখান থেকে প্রার্থী করতে পারে। কিন্তু তার মাঝখানে হঠাৎ করে এই ঘটনা ঘটলো কেন? হঠাৎ করে তিনি 3টে কমিটি থেকে পদত্যাগ করলেন কেন? সেই কারণটা অবশ্যই ব্যাখ্যা করব, কিন্তু তার আগে হিরণ চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেই অ্যাঙ্গেলটা একটু দেখে নিই। আজকে সকালে একটি টিভি চ্যানেল হিরণ চট্টোপাধ্যায়কে এই নিয়ে ধরে, কেননা কিছুদিন আগে হিরণ চট্টোপাধ্যায় আর দেবের মধ্যে একটা বাদানুবাদ হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এখন তো একটা জল্পনা শুরু হয়ে গেছে যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লড়া অনেক দূরের কথা, তৃণমূলের সংস্পর্শে থাকা অনেক দূরের কথা, বিজেপিতে যোগদান করতে পারেন দেব। তাহলে সেই জায়গা থেকে দেবকে যদি ঘাটাল থেকে টিকিট দেওয়া হয় আপনার কোনো অসুবিধা আছে? হিরণ চট্টোপাধ্যায় সেখানে বলেছিলেন যে দেব মানুষের জন্য কাজ করে এবং তৃণমূলের যে দোষগুলো আছে সেগুলো যদি তার সঙ্গে কোনো রকম না থাকে তিনি প্রার্থী হলে তার কোনো অসুবিধা নেই। এখন এই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে দেব হঠাৎ করে বিজেপির প্রার্থী হবে, এই জায়গাটা বিজেপি কেন ভাবনা চিন্তা করা শুরু করছে? হবে কি হবে না রাজনৈতিক ব্যাপার, সেটা পরের ব্যাপার, কিন্তু বিজেপির প্রার্থী হলে, দেবকে বিজেপির প্রার্থী করা হলে বিজেপির ঠিক কতখানি লাভ আর তৃণমূলের ঠিক কতখানি ক্ষতি? দেখুন, একটা জিনিস যেটা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। সেখানকার যে ঘাটালের প্রাক্তন বিধায়ক ছিল শঙ্কর দলুই, তিনি ওইখানটায় বেসিক্যালি মৌরসিপাটটা চালাতেন এবং সেই কারণেই দেবের মতো ভালো ছেলের সঙ্গেও একটা লড়াই লেগে গিয়েছিল। ফলে দেবের যারা সমর্থক ছিল, দেব কিন্তু তার নিজের মতো করে স্বচ্ছ মুখগুলোকে সেখানে সামনে নিয়ে আসতে চাইছিলেন, তাদের প্রত্যেককে আটকে দেওয়া হচ্ছিল এবং এই জায়গা থেকে দলের শীর্ষ স্তর থেকে কোনো সাপোর্ট আসছিল বলে তারাও মর্মাহত ছিল।
এখন দেব যদি বিজেপিতে চলে যান, ওই তৃণমূলের বড় অংশটা যারা স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতে চান তারাও কিন্তু দেবের সঙ্গে বিজেপিতে যাবেন, এবং লোকসভা ভোটের আগে সেটা কিন্তু বিজেপির জন্য একটা বড় বুস্ট আপ হবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, দেব বিজেপির প্রার্থী ধরে নিয়ে বিজেপিকে সেখানে অঙ্ক সাজাতে হচ্ছিল, এবং এই ঘাটাল আসনের দায়িত্ব খুব সম্ভবত শুভেন্দু অধিকারীর উপরই বর্তাবে। ফলে সেখানে কে প্রার্থী হবেন, কী রকম রাজনৈতিক অঙ্ক হবে, কিভাবে জেতা যাবে, দেবের একটা নিজস্ব ভোট তো সেখানে থাকবেই। আরে দেব সুপারস্টার, তাকে দেখতে মানে বাংলার যারা ছোটো ছোটো বাচ্চা মেয়ে ছেলে যারা নতুন ভোটার হচ্ছেন তাদের অনেকেই ভোট দেবে। সেই জায়গাটাকে আটকানোর, সেই জায়গাটাকে কিভাবে করা যায় একটা ভাবনা চিন্তা করতে হচ্ছিল। কিন্তু তিনিই যদি বিজেপিতে চলে এসে প্রার্থী হন, সেই সেলিব্রিটি ইমেজটা কিন্তু বিজেপি কাজে লাগাতে পারবে, যেটা তৃণমূলের পজিটিভ হচ্ছিল শুধুমাত্র দেবের ইমেজটাকে কাজে লাগিয়ে সেটা কিন্তু বিজেপির দিকে চলে আসবে। ডবল ফায়দা আসছে সেখানটায়। এবং 3 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা ঘাটাল এবার কিন্তু বিজেপির জন্য যথেষ্ট পজিটিভ সিট। ফলে ইতিমধ্যেই অনেক দাবি দেওয়া শুরু হয়ে গেছে, এবং সেই জায়গায় খুব সম্ভাবনা আছে একজন টিকিট পেলে অপর জনের ক্ষেত্রে গোসা হবে। ফলে একটা সেখানে ইন্টারনাল ক্ল্যাশের চান্স আছে। সেখানে দেবের মতো স্বচ্ছমুখের ছেলেকে যদি সামনে নিয়ে আসা যায়, দীপক অধিকারীর মতো ছেলেকে যদি নিয়ে আসা যায়, তাহলে সেই সমস্যার সমাধান একবারই হয়ে যাবে। ফলে এই একটা পজিটিভ অ্যাসপেক্ট রয়েছে যেখান থেকে বিজেপির হয়ে দেব প্রার্থী হতে পারে, এই জল্পনাটা নিয়ে রীতিমতো চর্চা চলছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে বিজেপি চাইলেও দেব কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন? 2014 সালে যখন প্রার্থী তালিকা ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম নামটা বলেন ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন দীপক অধিকারী আমাদের দেব। গোটা বাংলা চমকে গিয়েছিল সেই একটা স্টেটমেন্টে। বিমানবন্দরে দেখা হয়েছিল, সেখানে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় দেবের সঙ্গে কথা বলেন এবং তারপর তাকে রাজনীতিতে আসার ব্যাপারে তিনি উৎসাহিত করেন এবং তার কনসার্ন নিয়ে শেষ পর্যন্ত নামটা ঘোষণা করেন। ফলে সেই জায়গা থেকে তিনি তৃণমূল নেত্রীর যথেষ্ট ঘনিষ্ঠ, যথেষ্ট পছন্দের প্রার্থী। এবং এবারেও যখন গণ্ডগোল হচ্ছিল, যা কিছু হচ্ছিল, পশ্চিম মেদিনীপুরে যখন জেলা কমিটির ওই সভা করছিলেন লোকসভা ভোট উপলক্ষে, তখন দেবকে একদম নিজের পাশে বসিয়ে রেখেছিলেন এবং সেখানে দেবের বিরুদ্ধে এতদিন যারা কথা বলেছে তাদেরকে রীতিমতো বকাঝকা করেন। তাহলে সেই জায়গা থেকে দেব তৃণমূল ছাড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত কাছে হওয়া সত্ত্বেও তৃণমূল ছাড়বেন, এবং শুধু ছাড়বেন তার নয়, বিজেপিতে আসবেন, তাদের প্রার্থী হবেন। এতটা ঘটনা ঘটবে কেন? দেবের কি স্বার্থটা রয়েছে? এবার দেবের স্বার্থটা যদি দেখা যায়, সেখানেও 3খানা পয়েন্ট আছে যেটা মনে করা হচ্ছে দেবের ঘনিষ্ঠ মহল থেকে আসছে, এবং সেইটার জন্যই তিনি কিন্তু এইরকম সিদ্ধান্ত নিতে পারেন। নাম্বার 1, তিনি আবার বারবার বলছি একটা খুব কিন্তু স্বচ্ছমুখের ছেলে, এবং ওই মেরে খেতে হবে, চুরি ডাকাতি করতে হবে, গরু পাচার কয়লা পাচার করে খেতে হবে, এরকম ছেলে কিন্তু তিনি নন। তার যা সেলিব্রিটি ইমেজ আছে এবং তার যা ওই সিনেমা থেকে ইনকাম হয়, বাকি অন্যান্য জায়গা থেকে ইনকাম হয়, তিনি যে ধরনের চ্যারিটি করেন সেইখানে এই ধরনের চুরিচামারির সঙ্গে তার কোনো থাকার দরকার নেই। তার ফলে তিনি নিজে স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতে চান। শুধুমাত্র তাই নয়, যেসব ছেলেপিলে ওই এলাকায় স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতে চান তাদেরকে তিনি সামনে আনতে চান। কিন্তু বারবার যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে সেটা এই ভালো ছেলেগুলোকে আটকাবার জন্যই, এই স্বচ্ছমুখের ছেলেগুলোকে আটকাবার জন্যই। কেননা তারা এলে ওই চুরিচামারিটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিতে হবে। ফলে সেই জায়গাটায় এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নামটা তার খারাপ হচ্ছিল। যারা এইখানে ওই করে কমে খাচ্ছিল, বিভিন্ন রকম 2 নম্বরই কাজ করছিল, আরে দেবের এলাকায় এরকম ঘটনা ঘটছে, ও কি আর ভাগ যায় না, এই ধরনের কথাবার্তা হচ্ছিল, যেটা তাকে কিন্তু আত্মসম্মানে চূড়ান্ত আঘাত করছিল। এবং সেই আত্মসম্মানের চূড়ান্ত আঘাতের জায়গাটা কোথায় গিয়েছিল জানেন? সেটাই 2 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে গরু পাচার কাণ্ডে তার নাম জড়িয়ে গিয়েছিল। গরু পাচার কাণ্ডের এক অন্যতম মাথা তাকে একটি হাতঘড়ি গিফট করে, খুব দামি হাতঘড়ি, এবং সেটা ফ্যান হিসেবে দেয়। কিন্তু পরবর্তীকালে যখন তার ডায়েরি ফাইরি উদ্ধার করে তদন্তকারী সংস্থা, তখন দেখা যায় সেখানে সেটাকে বড় বড় জল করে লেখা আছে। ফলে তদন্তকারী সংস্থাকে সেটা ভ্যালিডেট করতে হতো, যেটা কী কারণে গেছে, তার কোনো রকম যোগ আছে কিনা। তাকে ডেকে পাঠানো হয়, তিনি তদন্তে সহযোগিতা করেন, কিন্তু রটিয়ে দেওয়া হয় যে দেব গরু পাচারের সঙ্গে যুক্ত। এখন অনেকেই চমকে উঠেছিলেন যে দেবের মতো ছেলে গরু পাচারে যুক্ত, কিন্তু তার একটা পাল্টা ন্যারেটিভ তৈরি হয়ে যায়, আরে তৃণমূলে থাকে, না হওয়ার কি আছে। এই যে জায়গাটা দল করতে গিয়ে তার লাগছিল, এটা কিন্তু শুধু তাকে নয়, তার যে একটা বিশাল ফ্যান বেস রয়েছে তাকে সকলকেই মর্মাহত করছিল, এবং বহু জায়গা থেকে নাকি দেবের কাছে রিকোয়েস্ট করে এসেছিল যে রাজনীতির ময়দানে আর থাকবেন না। এবং সেই কারণেই তিনি খুব সম্ভবত সিদ্ধান্ত নেন, এবং যে কারণে সংবাদ মাধ্যমকে জানান যে তিনি 2024 আর লড়ছেন না। এবং
3 নম্বর পয়েন্ট, সেটা কিন্তু আরও মারাত্মক, সেটা হচ্ছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। তিনি সিনেমা জগতের লোক, সেই সিনেমা জগতেও যারা ভালো কাজ করে তাদের মেরিটের বেসিসে তাদেরকে কাজ দেওয়ার তিনি পক্ষপাতী, এবং তিনি চান যে রাজনৈতিক মত যার যার থাকতে পারে, কিন্তু যে যেরকম করে কাজ করতে পারে, যে ফিল্ডে যে এক্সপার্ট সেইভাবেই সে তার মতো কাজ করুক, ওর সঙ্গে কোনো ইন্ডাস্ট্রির সম্পর্ক থাকবে না। কিন্তু এক মন্ত্রী এবং তার ভাই পুরোটা কন্ট্রোল করেন, এবং সেই জায়গা থেকে দেবের মতো ছেলেকেও কিন্তু সিনেমা করতে গিয়ে, সেখানে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এমনকি একটা সময় এমন সিচুয়েশনে তৈরি করা হয় যে তার হাতে সিনেমা অবধি থাকবে না, তার মতো সুপারস্টারকে সিনেমা দেওয়া হবে না, বেশি পাকামি হচ্ছে না, ঠিক এই বার্তাটা দেওয়ার নাকি চেষ্টা করা হয়েছিল, যে কারণে তিনি নাকি নিজের প্রোডাকশন হাউস খুলে ফেলেন। এবং সেই প্রোডাকশন হাউস খোলার পর প্রতিটা সিনেমায় কার্যত বিদ্রোহের ইঙ্গিত। কেন বিদ্রোহের ইঙ্গিত? এমন এমন কলাকুশলীদের নেওয়া হয় যাদেরকে আপনারা পর্দার সামনে দেখছেন, শুধুমাত্র তারা নয়, পর্দার পিছনে যারা থাকছেন, একটা সিনেমা বানাতে গেলে তো বিশাল একটা অংশ লাগে, তাদের প্রত্যেককে তিনি মেরিটের বেসিসে নিয়েছেন, এবং যাদেরকে নিয়ে বিতর্ক আছে, যাদেরকে নিয়ে পরোয়ানা আছে যে এদেরকে এই ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়া যাবে না, কেননা এরা ভিন্ন মত পোষণ করেন, এরা তৃণমূলের নয়, সেই তাদেরকে দিয়েও তিনি কাজ করিয়েছেন। তিনি দলমত কিচ্ছু দেখেননি। আর এর ফলে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে তাকে কোণঠাসা করার, তাকে অপমান করার একটা বিশাল জায়গা তৈরি হচ্ছিল। ফলে তিনি যেহেতু সিনেমা জগতের লোক, সেখান থেকে রাজনীতি মুক্ত একটা কাজের জায়গা তিনি চান, সেই জায়গাটাও কিন্তু ক্ল্যাশ হচ্ছিল। এখন তিনি যদি এত কিছু ঝামেলার মাঝখানে থাকেন, তার লাভটা কোথায় হচ্ছে? উল্টে তো তার ক্ষতি হচ্ছে, তার বদনাম হচ্ছে। আর এই জায়গাটা থেকেই তিনি রাজনীতির ময়দান থেকে বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু যেটা শোনা যাচ্ছে, কেউ বা কারা যারা তাকে খুব ভালোবাসেন, অন্তত গেরুয়া শিবিরে আছেন এবং খুব পছন্দ করেন, তার যে স্বচ্ছ জায়গাটা রয়েছে সেটাকে সম্মান করেন, তারা তাকে বুঝিয়েছেন যে আপনি যদি এই মুহূর্তে রাজনীতির ময়দান থেকে চলে যান, যে দল থেকে আপনি যাচ্ছেন বা যেখান থেকে আপনি যেতে চান, সেখানে আপনার এই পলায়নটাকেই আপনার অপরাধ হিসেবে দেখানো হবে এবং ভবিষ্যতে প্রমাণ করে দেওয়া হবে আপনি এইসবের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে আপনাকে যদি আপনার স্বচ্ছতা সবার সামনে নিয়ে আসতে হয়, প্রমাণ করতে হয়, এবং সত্যিই আপনি স্বচ্ছ রাজনীতি করতে চান, তাহলে কিন্তু আপনাকে রাজনৈতিক প্ল্যাটফর্মেই থাকতে হবে আপনাকে। এখন শেষ পর্যন্ত দেব কী সিদ্ধান্ত নেবে এখনও সেটা নিয়ে শিওর নয়, কিন্তু এইখান থেকেই জল্পনার সৃষ্টি হচ্ছে তার তৃণমূল ত্যাগ এবং বিজেপি যোগের জন্য। আর এই প্লাস মাইনাসের ইকুয়েশনে শেষ পর্যন্ত সুপারস্টার দেব কী সিদ্ধান্ত নেবে তার উপর কিন্তু ঘাটালের রাজনীতি যেরকম ডিপেন্ড করছে, এত বড় ঘটনা ঘটলে তার ইম্প্যাক্ট গোটা রাজ্য রাজনীতিতে পড়বে না, তা হতে পারে। সেই জায়গাটা নিয়েও কিন্তু এবার উত্তাল হওয়ার জায়গা আসছে। এই গেল দেব বৃত্তান্ত, ফাইনাল ডিসিশন তার হাতে। কিন্তু কেন বিতর্ক শুরু হলো, কোথায় বিতর্ক শুরু হলো এবং কোন জায়গা থেকে সেই বিতর্কের অবসান হতে পারে, তার প্রত্যেকটা জায়গা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করলাম। কোথাও কি ভুল বললাম? এর বাইরে কি অন্য কোনো পয়েন্ট আছে, অন্য কোনো মত আছে? যদি থেকে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।